অত্র আভাকে পাজা কোলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। অতিরিক্ত কান্নার আর শকের জন্য আভা সেন্সলেস হয়ে গেছে। অত্র জানে কিছুক্ষণ পরেই আভার জ্ঞান ফিরে আসবে, তাই কাউকে কিছু না বলে একটা চেয়ার টেনে আভার মাথার পাশে বসে, আমি তো স্বার্থপরের মতো আরফাকে হারানোর জন্য আভাকে দায়ী করে এসেছি, আর ভেবেছি আমি হয়তো আমার ভালোবাসার মানুষকে হারিয়ে এত কষ্ট পাচ্ছি, কিন্তু ওর কষ্টের কাছে আমার কষ্ট তো কিছুই নয়। মেয়েটার মনের মধ্যে এত কষ্ট লুকিয়ে আছে সেটা ওকে দেখে বোঝাই যায় না। এখন মনে হচ্ছে ওর জন্য আমার কিছু করা উচিত। আল্লাহ হয়তো দুজন ভাঙ্গা মনের মানুষকে এক করার জন্যই ওকে আমার জীবনে পাঠিয়েছে, তাই আমিও আজ তোমাকে কথা দিচ্ছি, আমি আর তোমাকে কোনো কষ্ট পেতে দিব না। আফরা আমার প্রথম ভালোবাসা ছিল ঠিকই, কিন্তু তুমিই হবে আমার শেষ ভালোবাসা। আজ থেকে আমি তোমাকে বউ হিসেবে মেনে নিলাম। আমার ভালোবাসা দিয়ে আমি তোমার সব কষ্ট ভুলিয়ে দিব। রাজ্য হতে পারবো না ঠিকই, কিন্তু রাজ্যের থেকেও বেশি ভালোবাসব তোমাকে। রাজ্য তোমাকে বুঝতে পারেনি, তাই অভিমান করে চলে গেছে, কিন্তু আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। আল্লাহ যখন তোমাকে আমার বউ করে পাঠিয়েছে, তখন স্বামী হিসেবে আমি আমার দায়িত্ব পালন করব। আফরা ওর হাসব্যান্ডকে নিয়ে সুখী হতে পারলে আমি কেন পারবে না তোমাকে নিয়ে সুন্দর একটা সংসার সাজাতে। আজ থেকে তুমিই হবে আমার শেষ ভালোবাসা। আভা আভার দিকে তাকিয়ে আনমনে কথাগুলো ভাবছিল অত্র। কিছুক্ষণ পর আভার জ্ঞান ফিরে আসলো। আভা চোখ মেলে তাকাতেই অত্রকে দেখতে পেল। আমাকে একটু পানি দিতে পারবেন? এই তো, সাবধানে উঠে বসো, এক্ষুনি এনে দিচ্ছি। আভাকে খাটে বসিয়ে অত্র পানি এনে দিল। আভা ধক ধক করে পানি খেয়ে নিল। ধন্যবাদ। এর জন্য ধন্যবাদ দিতে হবে না। আভা উঠে বেকনিতে যেতে নিলেই অত্র আভাকে থামিয়ে বলল, আজ থেকে তুমিও এই বিছানায় শুবে। কি বলছেন আপনি? আপনার মাথা ঠিক আছে নাকি? কাল মাথায় ফুলদানির বাড়ি খেয়ে দুই একটা তার কেটে গেছে? আগেই দুই একটা তার কাটা ছিল, কাল বাড়ি খেয়ে সেগুলো ঠিক হয়ে গেছে। আপনি আসলেই একটা পাগল। সেটা আজ জানতে পারলে? আফরার পাগল। আফরার কথা শুনেই অত্রের মুখ কালো হয়ে গেল। আভাও বুঝতে পারেনি যে তার মুখ থেকে এমন একটা কথা বের হয়ে যাবে। তার এখন খারাপ লাগছে, সে হয়তো অত্রকে কষ্ট দিয়ে ফেলল, তাই অত্রের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বল, সরি, আমি আসলে এভাবে কথাটা বলতে চাইনি। থাক থাক, সরি বলতে হবে না। আমি কিছু মনে করিনি, আমি অতীত নিয়ে আর ভাবতে চাই না। আমি আফরাকে ভুলে যেতে চাই আভা, আমি চাই ও ভালো থাকুক। আমিও এখন থেকে ভালো থাকতে চাই, আর তার জন্য আমার তোমার হেল্প দরকার। আমার হেল্প দরকার মানে? আভা, আমরা কি ভালো বন্ধু হতে পারি? হঠাৎ এই ফালতু মেয়ের বন্ধু হতে চাইছেন যে? তোমার আমার জীবনের গল্পে কিছুটা মিল আছে তো, তাই। দুটি ভাঙা মনের মানুষ একই সুতায় বাঁধা বলেই অত্র হাসতে লাগল। হয়েছে, আর হাসতে হবে না, সরুন, আমাকে যেতে দিন। বললাম না এখন থেকে এখানে শুবা তুমি। আর আমরা তো এখন থেকে বন্ধু, বলো? ঠিক আছে। বন্ধু হলে তো হ্যান্ডশেক করতে হয়। তো আমরা ফ্রেন্ড। অত্র হাত বাড়িয়ে ওকে ফ্রেন্ড হ্যান্ডশেক করে। তারপর আভা বিছানার মাঝখানে একটা কোলবালিশ দিয়ে শুয়ে পড়ল। গুড নাইট, হ্যাভ আ সুইট ড্রিম মাই ফ্রেন্ড অত্র। অত্র শুয়ে আভার পাশে শুয়ে পড়ল। গুড নাইট এভা। অনেক সকালে অত্রের ঘুম ভেঙে যায়, তাই অত্র উঠে আভার দিকে তাকায়, কিন্তু আভা এখনো ঘুমোচ্ছে, তাই অত্র সোজা নিচে কিচেনে চলে যায়। অত্র নিজে সকলের জন্য কফি করে 2 কাপ কফি নিয়ে নিজের রুমে গিয়ে দেখে আভা এখনো ঘুমিয়ে আছে। গুড মর্নিং আভার কানের কাছে এসে বলল, তারপরও আভার ঘুম ভাঙছে না।
ঘুমন্ত আভাকে দেখতে অত্রে ভালোই লাগছিল। আভার কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে ছোট একটা ভালোবাসার পরশ দিল। তারপর আভাকে ডাকল। আভা উঠে অত্রকে এভাবে দেখে অবাক হয়, কিন্তু তাকে অবাক হওয়ার সুযোগ না দিয়েই অত্র বলে ওঠে, তাড়াতাড়ি উঠে বেকনিতে এসো, আমি তোমার জন্য নিজ হাতে কফি বানিয়ে এনেছি। দুজন কফি খেতে খেতে সূর্য উঠা দেখব আর গল্প করব। এটা বলে অত্র কফি নিয়ে বেকনিতে চলে যায়। আর আভা অবাক হয়ে তাকিয়ে থাকে আর মনে বলে, সত্যি সত্যি এই লোকটার মাথার তার ছিঁড়ে গেছে কাল ফুলদানির বাড়ি খেয়ে। আভা এখনো বসে অবাক হয়ে ভাবছে। হঠাৎ অত্রের ডাকে তার ঘোর ভাঙ্গে। কি ব্যাপার, আসছ না কেন? কফি তো ঠান্ডা হয়ে গেল। এই তো আসছি। তারপর আভা উঠে বেকনিতে চলে যায়। আভা যেতেই অত্র আভার হাতে কফির মগটা ধরিয়ে বলে, দেখো এখান থেকে সূর্যটা কত সুন্দর দেখা যায়। হ্যাঁ, আমি তো এটা লক্ষ্যই করিনি। এভাবেই কেটে যাচ্ছিলে অত্রর সাথে আমার দিনগুলো, হাসি মজা বন্ধুত্বর মধ্য দিয়ে। এ কয়দিনে এটুকু বুঝেছি অত্র অনেক কেয়ারিং। রাজ্যকে হারিয়ে বাঁচার ইচ্ছাটাই কেমন যেন হারিয়ে ফেলেছিলাম, কিন্তু অত্রর জন্য নতুন করে বাঁচার আশা খুঁজে পাচ্ছি। এসব ভাবছি আর হাসছি, এরই মধ্যে অত্র রুমে আসলো। কি ব্যাপার মহারানী, এত হাসছে কেন? এই প্রথম তোমার হাসি দেখছি, হাসিটা তোমার খুব মিষ্টি হয়েছে। এত হাসির তারিফ করতে হবে না, কিছুটা লজ্জা পেয়ে। আজ এত আগে আগে অফিস থেকে আসলেন যে? একসাথে লাঞ্চ করে বিকালে তোমাকে নিয়ে ঘুরতে বের হব তাই। না, আমি কোথাও যাব না, আমার বের হতে ভালো লাগে না। কিন্তু আমি তো অন্য কথা শুনেছিলাম, নতুন জায়গার ঘুরতে নাকি তুমি খুব পছন্দ করো। এটা আপনাকে কে বলেছে? আদ্রিতার কাছে শুনেছি, কিন্তু এখন ভালো লাগে না। চুপ, আমি যা বলছি তাই হবে। আর আজ তুমি শাড়ি পরবে, এখন খেতে চলো, খুব ক্ষুধা লেগেছে। ঘুরতে যাবেন ঠিক আছে, কিন্তু শাড়ি পরতে পারবো না। আমি যা বলছি তাই হবে, শাড়ি না পরলে আমি নিজেই কিন্তু শাড়ি পরিয়ে দিব। উফ, আচ্ছা ঠিক আছে, শাড়িই পরবো, এখন খেতে চলেন। তারপর ওরা দুজন নিজে যায় খাওয়ার জন্য। টেবিলে আগে থেকেই অত্রের আম্মু আর আদ্রিতা ওয়েট করছিল ওদের জন্য। ওরা গিয়ে বসতেই আদ্রিতা বলে ওঠে, কিরে ভাইয়া, আজ এত তাড়াতাড়ি ফিরলি যে? বউকে রেখে বুঝি অফিসে মন বসছিল না? চুপ, ফাজলামি করার জায়গা পাস না। ফাজলামি কই করছি? এক কাজ কর, ভাবিকে তোর বিয়ে করে নে, তাহলে সব সময় তোর চোখের সামনে থাকবে, তোকে আর ছুটে বাসায় আসতে হবে না। মা, এবার তোমার ছোট মেয়ের একটা বিয়ের ব্যবস্থা করো। বেশি পেকে গেছে ফাজিলটা। মা, তোমার ছেলেকে চুপ করতে বলো। এখন কেন চুপ করব? ধুর, তোকে আর কিছু বলবই না। আদ্রিতার কথা শুনে অত্র আর আভা হাসতে থাকে। ওদের হাসি দেখে অত্রের মা বলে, হ্যাঁ রে অত্র, আমরা তো বুড়ো হয়ে যাচ্ছি, কবে যে নাতি নাতনির মুখ দেখব। কথাটা শুনেই অত্র মুচকি হাসি দেয়। আর এদিকে আভার গলায় খাবার আটকে যায়। অত্র তাড়াতাড়ি আভাকে পানির গ্লাস এগিয়ে দেয়। আভা ধকধক করে পুরো পানিটা খেয়ে ফেলে। তখন অত্রের মা বলে, তোরা খাবার সময় যে কেন এত কথা বলিস? দেখতো মেয়েটার গলায় খাবার আটকে গেল। এটা শুনে আদ্রিতা বলে, আম্মু, আমাদের কথায় নয়, তোমার কথা শুনে ভাবির গলায় খাবার আটকে গেছে। তারপর হাসতে থাকে। খাওয়া শেষে অত্র বলে, মা, আজ আমি আভাকে নিয়ে একটু বাইরে যাব। আচ্ছা ঠিক আছে, কখনো তো ওকে নিয়ে বের হসনি, তোরা সাবধানে যা, ভালো লাগবে। মায়ের সাথে কথা বলে অত্র আর আভা ওদের রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নেয়। আভাকে চুপচাপ দেখে অত্র বলে, তখন মায়ের কথার জন্য কি মন খারাপ? আরে তেমন কিছু না। ওকে এখন তাড়াতাড়ি রেডি হও, না হলে দেরি হয়ে যাবে।
আচ্ছা ঠিক আছে এটা বলে আভা আলমারি থেকে একটা কালো শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়, এদিকে অত্র রেডি হয়ে নেয়। কিছুক্ষণ পরে আভা ওয়াশরুম থেকে বের হয়। আভাকে দেখে অত্র হা করে তাকিয়ে থাকে আর মনে মনে বলে আমার বউটাকে শাড়িতে যে এত সুন্দর লাগে আগে বুঝতে পারিনি, চোখ তো সরানো দেয়। আর কিছুক্ষণ ওর সামনে থাকলে ধরা পড়ে যাব। আমি নিচে তোমার জন্য ওয়েট করছি, তুমি রেডি হয়ে এসো। আচ্ছা। তারপর আভা রেডি হয়ে নিচে চলে যায় অত্রের আম্মুকে বলে, ওরা দুজন বেরিয়ে যায়। অত্র গাড়ি চালাচ্ছে আর বারবার আভার দিকে তাকাচ্ছে আর আভা বাইরের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে অত্র একটা মার্কেটের সামনে গিয়ে গাড়ি থামায়, তারপর গাড়ি থেকে নেমে আভার পাশের দরজা খুলে বলে, নামো। তারপর আভাকে নিয়ে একটা দোকানে গিয়ে বলে, আমার বলা জিনিসগুলো কি রেডি হয়েছে? জি স্যার, আপনার বলা জিনিসগুলো আমরা প্যাকিং করেই রেখেছি, এই নিন। এটা বলে লোকটা অত্রের সামনে অনেকগুলো শপিং ব্যাগ রাখে। অত্র বিল পে করে ব্যাগগুলো হাতে নিয়ে আভাকে বলে, চলো। এতগুলো শপিং ব্যাগ কিসের? চলো, একটু পরেই জানতে পারবে। তারপর কিছুক্ষণ পর ওদের গাড়ি একটা রেস্টুরেন্টের সামনে থামে, সেখান থেকে অত্র অনেকগুলো খাবারের প্যাকেট নিয়ে আবার চলতে শুরু করে। অত্রের কাজ দেখে আভা শুধু অবাকই হচ্ছে, কিন্তু কিছুই বুঝতে পারছে না আর অত্র কিছু বলছে না। বেশ কিছুক্ষণ পরে অত্র একটা জায়গা গিয়ে গাড়ি থামায়, তারপর গাড়ি থেকে নেমে আভাকেও নামতে বলে আভা গাড়ি থেকে নেমে সমানে সাইনবোর্ডের লেখা দেখে বুঝতে পারে এটা একটা এতিমখানা। কিন্তু অত্র হঠাৎ ওকে এতিমখানায় কোনো নিয়ে আসলো সেটা ওর মাথায় ঢুকছে না। হঠাৎ অত্রের কথায় আভা ফিরে তাকায়। কি ম্যাম, এভাবে দাঁড়িয়ে থাকবেন নাকি আমাকে একটু শপিং ব্যাগগুলো নিতে হেল্প করবেন? ও হ্যাঁ, দিন আমাকে। তারপর ওরা সবকিছু নিয়ে এতিমখানার ভেতরে চলে যায়। ওদের দেখে সব বাচ্চারা দৌড়ে আসে। অত্র একে একে সবাইকে একটা করে শপিং ব্যাগ দেয় আর বলে এটার মধ্যে ওদের জন্য নতুন জামা কাপড় আছে। তারপর সবাইকে একসাথে অনেক মজা করে। অত্র আভাকে সব বাচ্চাদের চকোলেট দিতে বলে। কিছুক্ষণের জন্য আভারও নিজেকে বাচ্চা মনে হচ্ছে। এভাবে অনেক সময় কেটে গেল। অত্র নিজের হাতে সবাইকে খাবার পরিবেশ করে। আভা তো এসব দেখে অবাক। খাবার খাওয়ার সময় বাচ্চাগুলো জিদ ধরে আভা আর অত্রকেও তাদের সাথে খেতে হবে, তাই ওরাও ওদের সাথে অল্প কিছু খেয়ে নেয়। খাওয়া শেষে ওরা বাচ্চাদের সাথে অনেক গল্প করে। কি ম্যাম, তখন তো বাইরে আসতে রাজি হচ্ছিলে না, এখন ভালো লাগছে তো? হ্যাঁ, অনেক অনেক ভালো লাগছে, অনেকদিন পর মনের মধ্যে এক অদ্ভুত শান্তি পাচ্ছি। এবার তো বাসায় ফিরতে হবে। কিন্তু আমার তো এখন বাসায় যেতে ইচ্ছে করছে না। তাহলে কি করতে ইচ্ছে করছে? এই বাচ্চাদের সাথে থেকে যেতে ইচ্ছে করছে। তুমি থেকে গেলে আমার কি হবে? কি? কিছু না, চলো। বাসায় এসে আভার মনটা খুবই ফুরফুরে লাগছে। অত্র আসতেই আভা বলল, অনেক অনেক থ্যাঙ্কস এরকম একটা দিন উপহার দেওয়ার জন্য। শুনুন ম্যাম, এসব ছোটখাটো বিষয়ে থ্যাঙ্কস বলবে না, শুনতে পর লাগে। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। মনে থাকে যেন। আপনাকে একটা কথা বলি। বলো, এতে আবার অনুমতি নেওয়ার কি আছে? অনেক দিন বাবা মাকে দেখি না। চলেন না কাল বাবা মার সাথে দেখা করে আসি। আচ্ছা একটা কথা বলো তো, বৌভাতের দিন যখন তোমাকে আমাকে নিতে আসছিল সেদিন তুমি তোমাদের বাসায় যেতে রাজি হওনি কেন? আমি তো তখন রাগ করেছিলাম আপনার সাথে জোর করে বিয়ে দেওয়ার জন্য। তাহলে এখন রাগ নেই তাদের উপর? উফ, আপনি খুব বেশি কথা বলেন, কিন্তু এখন তো আপনি আমার সবচেয়ে প্রিয় বন্ধু। বুঝলাম, তোমাকে নিয়ে যেতে পারি এক শর্তে। এখানে আবার শর্ত কিসের? আচ্ছা বলুন কি শর্ত? অবাক হয়ে
আমাকে আজ থেকে তুমি করে বলতে হবে রাজি? কি, এটা কোনো শর্ত হলো নাকি আমার আনিজি ফিল হবে? আমি তুমি করে বলতে পারবো না। আপনিই ঠিক আছে। দেখো, তুমি তো মাত্রই বললে যে আমি তোমার ভালো বন্ধু। তো বন্ধুকে কেউ আপনি করে বলে? কেউ না বলেও আমি বলি। আমার শর্ত আমি জানিয়ে দিয়েছি, এখন মানা না মানা তোমার ব্যাপার, তুমিই ভেবে দেখো কি করবে। আপনি তো দেখছি খুব জেদি। আচ্ছা, পরে বলুন, আগে ওখানে সবার সাথে দেখা করে আসি। কবে যাবে? আপনার তো অফিস আছে। সমস্যা নেই, অফিসে এখন তেমন কাজের চাপ নেই, 12 দিন না গেলে কোনো ক্ষতি হবে না। পরের দিন সকালে ওরা রওনা দিল আভার বাড়ির উদ্দেশ্য। বাসায় পৌঁছাতে দুপুর হয়ে গেল। আভার বাবা মা তো ওদের দেখে অবাকের থেকে বেশি অবাক হলো আভার এমন হাসিমাখা মুখ দেখে। আভার মা এসে আভাকে জড়িয়ে ধরল, সারা মুখে চুমো দিতে থাকল। কেমন আছিস মা? দেখতেই তো পাচ্ছ ভালো আছি। তোরা আসবি একবার তো ফোন করেও বললি না। তোমাদের একটু সারপ্রাইজ দিলাম। অত্র আভার বাবা মাকে সালাম করল। জামাই বাবা, তুমি ভেতরে এসে বসো, আভার বাবা বলল। অত্র আভা ভেতরে ঢুকে, আম্মু ভাই ভাবি কোথায়? তোর ভাইয়া অফিসে আর ভাবি তার রুমে। বলতে বলতে আভার ভাবি এসে হাজির। কি ব্যাপার আভা হঠাৎ করে একেবারে অমাবস্যার চাঁদের মতো জামাই নিয়ে হাজির? হ্যাঁ, তোমাদের কথা খুব মনে পড়ছিল। আভা, তুই অত্রকে নিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি খাবারের ব্যবস্থা করছি। বৌমা এসো, আমাকে একটু হেল্প করো। আচ্ছা মা। এই প্রথম অত্র আভার রুমে আসলো। আভার রুমটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। কি দেখছেন এভাবে? তোমার রুমে এই প্রথম আসলাম, এত অগোছালো কেন? শুনেছি মেয়েরা নাকি অনেক পরিপাটি থাকে, আর তুমি? আপনার তো কিছুই অজানা নয়, একটা দীর্ঘশ্বাস ফেলে কথাটা বলল আভা। তারপর ওরা ফ্রেশ হয়ে নেয়। কিছুক্ষণ পরে আবার ভাবি ওদের খাওয়ার জন্য ডাকে, তাই ওরা নিচে চলে যায় খাওয়ার জন্য। সবাই একসাথে বসে হাসি মজা করতে করতে দুপুরের খাবার শেষ করে। তারপর আভার বাবা বলে, তোমরা অনেক পথ জার্নি করে এসেছো, এখন একটু ঘুমিয়ে নাও, তাহলে ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে। তারপর অত্র আর আভা রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। বিকালের দিকে আভার ঘুম ভেঙে যায়। অত্রর দিকে তাকিয়ে দেখে অত্র এখনো ঘুমাচ্ছে, তাই আর না ডেকে একা একাই নিচে চলে যায়। অনেক দিন পর নিজের বাসায় এসে বেশ ভালোই লাগছে আভার, তাই মায়ের কাছে গিয়ে বসে গল্প করছিল। এদিকে অত্র ঘুম থেকে উঠে আভাকে না পেয়ে নিচে আসে। আভার বাবা তখন ড্রয়িং রুমে বসে বই পড়ছিল, আর আভার ভাবি কিচেনে চা বানাচ্ছিল। অত্রকে দেখে আভার বাবা বলে, কোনো অসুবিধা হচ্ছে না তো? না বাবা, কোনো অসুবিধা হচ্ছে না, আমি এলাম আপনাদের সাথে গল্প করতে। বেশ করেছ, বসো, এখানে চা খাবে তো? অবশ্যই। আভার ভাবি দুজনের জন্য চা নিয়ে এলো। তারপর চা খেতে খেতে গল্প করছিল, তার মধ্যে হঠাৎ আভার বাবা বলে, অত্র, তোমাকে আভার ব্যাপারে কিছু কথা বলার ছিল। আভা আর রাজ্যের ব্যাপারে, তাই তো? তুমি কিভাবে জানলে? আভা আমাকে সব বলেছে। তাহলে তো বুঝতেই পারছো ও কতটা কষ্টের মধ্যে দিয়ে গেছে। আভার বাবা, ওই ঘটনার পর থেকে আমার মেয়েটা অনেক জেদি আর একরোখা হয়ে গেছে, কারো কথা শুনতে চায় না, তবে আজ ওকে দেখে মনে হলো ও অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। আপনারা এসব নিয়ে একদম টেনশন করবেন না, আমি ওকে একদম স্বাভাবিক করে তুলব আর সব সময় ওর খেয়াল রাখব। ও অতীতে অনেক কষ্ট পেয়েছে, আমি ওকে ভবিষ্যতে কোনো কষ্ট পেতে দিব না। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুখী হতে পারি।
আমরা তো সব সময়ই দোয়া করি, কিন্তু এতদিন ওকে নিয়ে একটু টেনশনে ছিলাম, কিন্তু আজ তোমার কথা শুনে ভরসা পেলাম, আমরা যোগ্য ছেলের হাতেই আমাদের মেয়েকে তুলে দিয়েছি। দোয়া করবেন আমি যেন আপনাদের ভরসার মান রাখতে পারি। এমন সময় আভা এসে বলে, আমাকে রেখে এখানে কি নিয়ে মিটিং করা হচ্ছে শুনি? আপনিও এসে মিটিংয়ে জয়েন করুন মহারানী। অত্র আভার ভাবি, তাহলে আমি আবার বাদ থাকব কেন? ননদ ভাবি সবাই আসুন। তারপর সবাই মিলে অনেক আড্ডা দেয়। তারপর সন্ধ্যা হয়ে গেলে আভার মা আর ভাবি রান্নাঘরে যায়। আভা আর অত্র ওদের রুমে চলে আসে। রাতে আভার ভাইয়া ফিরলে ওদের দেখে খুব খুশি হয়। তারপর রাতে খাবার টেবিলে সবাই অনেক গল্প করে। আভার পরিবর্তন দেখে সবাই খুব খুশি হয়, আর ওর এই পরিবর্তনের পেছনে যে পুরোটাই অত্রের অবদান সেটাও সবাই বুঝতে পারে। খাওয়া শেষে আভা বলে, আম্মু আব্বু, আমরা কালই চলে যাব। আভার মা, আজই তো আসলি, আবার কালই চলে যাবি? হ্যাঁ মা, কালই যেতে হবে। আপনারা মন খারাপ করবেন না, এবারে হুট করে এসেছি, এর পরে যখন আসব তখন হাতে সময় নিয়ে আসব। অত্র আভার ভাইয়া, ঠিক আছে, মনে যেন থাকে, এরপরের বার অবশ্যই হাতে সময় নিয়ে আসবে। রাতে অত্র আর আভা গল্প করছিল। এরই মধ্যে অত্র বলল, আচ্ছা রাজ্যর কোনো ছবি আছে তোমার কাছে? হুম, আছে তো। কই, আমাকে দেখাবে? ওর ছবি আমার এই হৃদয় আছে, আর সারা জীবন এখানেই থাকবে। পরের দিন সকালে সবার কাছে থেকে বিদায় নিয়ে ওরা বের হয়। বিয়ের দিন আভার কান্না না পেলেও আজ সবাইকে ছেড়ে যেতে আভার ভীষণ কান্না পাচ্ছে। আভার চোখের পানি অত্রের চোখ এড়ায়নি। এভাবে দিন চলতে থাকে। অত্র ঠিক করে আভাকে আজ প্রপোজ করবে, নতুনভাবে ভালোবাসাময় জীবন শুরু করবে। এতদিনে অত্র আভাকে খুব বেশি ভালোবেসে ফেলেছে। আভাও অত্রর প্রতি খুবই কেয়ারিং। আভা এখন অত্রকে তুমি করে বলে। আবার সকালে অত্রর নাস্তা রেডি করা, অত্র কি পোশাক পরবে, এসব কিছুই আভা ঠিক করে দেয়, ঠিক যেমন একটা বউ তার বরের জন্য করে। সন্ধ্যায় অত্র তাড়াতাড়ি বাসায় চলে আসে। আভা তখন কিচেনে রাতের খাবার তৈরি করছিল। অত্র চুপি চুপি সবার দৃষ্টির এড়িয়ে আদ্রিতাকে নিয়ে সাদে যায়। আদ্রিয়া আর অত্র খুব সুন্দর করে সাজ সাজায়। রাতে সবাই খাওয়া শেষ করে যে যার রুমে যায়। অত্র আভার জন্য রুমে অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর আভা রুমে আসতেই অত্র বলে, চোখ বন্ধ করো। কেন? উফ অফ করোই না। কিন্তু কেন? বুঝছি, যা করার আমাকেই করতে হবে বলেই একটা রুমাল দিয়ে অত্র আভার চোখ বেঁধে দিল। তারপর আভাকে পাজা কোলে নিয়ে হাঁটা শুরু করল। অত্র আভাকে পাজা কোলে নিয়ে হাঁটা শুরু করল। আরে কি করছো, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? চুপ, একটু পরে নিজেই দেখতে পাবে, তাই কথা না বলে চুপ করে থাকো। ছাদে যে আভাকে কোল থেকে নামিয়ে আভার চোখ থেকে বাঁধন খুলে দিল। আভা তো চোখ মেলে তাকাতেই পুরো অবাক হয়ে গেল। পুরো ছাদটা ছোট লাল নীল মরিচ লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো। সাথে আছে আভার পছন্দর গোলাপ ফুল। অত্র খুব সুন্দর করে ছাদটি সাজিয়েছে, কিন্তু আভা বুঝতেই পারছে না এভাবে ছাদ সাজানোর মানে কি। আভা জিজ্ঞাসু দৃষ্টিতে অত্রর দিকে তাকাতেই অত্র হাঁটু গেড়ে একগুচ্ছ লাল গোলাপ আভার সামনে ধরে বলতে শুরু করল, জীবনে কিছু ভালোবাসা আসে আবার চলে যায়, মাঝখানে কিছু স্মৃতি রেখে যায়। আবার কিছু ভালোবাসা আসে যেটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়। আর কিছু ভালোবাসা আছে যেটা সারা জীবন থেকে যায়, একে অপরের সঙ্গী হয়ে, যাকে বলে শেষ ভালোবাসা। তুমি কি হবে আমার সেই শেষ ভালোবাসা? যে ভালোবাসার পরে জীবনে আর কেন ভালোবাসার দরকার হবে না। আকাশের ওই চাঁদটাকে দেখো, যেটা মাঝে মাঝে মেঘের আড়ালে অভিমানে মুখ লুকায়, কিন্তু আবার ফিরে এসে পুরো আকাশটাকে আলোকিত করে দেয়।
তেমনি তুমিও কি আমার মনের আকাশের চাঁদ হয়ে আমার সাথে ভালোবাসার মান অভিমানের খেলা খেলবে, ওই চাঁদের মতো অভিমান করে আমার বুকে মুখ লুকাবে? হবে কি আমার মন আকাশে শেষ ভালোবাসার চাঁদ, আলোকিত করবে কি আমার অন্ধকার মনের আকাশ? কথাগুলো বলে অত্র উত্তরের আশায় আভার দিকে তাকিয়ে থাকে। তারপর আভা বলে, অত্র মজা করার একটা লিমিট থাকে, তুমি কি পাগল হয়েছ? আমি মজা করছি না আভা, আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি। সবকিছু জানার পরে তুমি এসব বলছো কি করে? আমার তো এটা মজা বা পাগলামি ছাড়া কিছুই মনে হচ্ছে না। তুমি খুব ভালো করেই জানো আমি রাজ্যকে ভালোবাসি, আমি কখনো ওর জায়গা অন্য কাউকে দিতে পারবো না। আর আমার ভালোবাসাকে ভুলে গিয়ে আমি তোমাকে ভালোবাসবো, এটা তুমি ভাবলে কি করে? আমি তোমাকে সবচেয়ে প্রিয় বন্ধুর জায়গা দিয়েছিলাম, ভেবেছিলাম তুমি হয়তো আমাকে বুঝো, কিন্তু এখন আমার ভাবনাটা পুরো পাল্টে গেল। তুমি স্বার্থপরের মতো শুধু নিজের কথাটাই ভাবলে, একবার আমার কথা চিন্তা করলে না যে আমার মনের উপর কতটা প্রেসার পড়বে? এতদিন ভাবতাম দুনিয়ায় একজন হলেও আছে যে আমাকে বুঝে, কিন্তু আজ থেকে ভাববো আমাকে বুঝার মতো দুনিয়াতে কেউ নেই। এসব বলে আভা রেগে ছাদ থেকে চলে গেল। আভা শোনো। অত্র আভার পিছে পিছে ওদের রুমে গেল। অত্র, আভা আমি জানি তুমি রাজ্যকে ভালোবাসো, আর আমি কখনো ওর জায়গা চাই না। ও তোমার প্রথম ভালোবাসা ছিল, যেমনটা আমি আফরাকে ভালোবেসেছিলাম। কিন্তু দেখো আমিও পেরেছি শেষবারের মতো তোমাকে ভালোবাসতে। আফরা আমার প্রথম ভালোবাসা ছিল, কিন্তু তুমি আমার শেষ ভালোবাসা। তুমি আমার ভালো থাকার শেষ অবলম্বন। তোমাকে খুব ভালোবেসে ফেলেছি আভা। তোমাকে ছেড়ে বেঁচে থাকা অসম্ভব। রাজ্য ও হয়তো তোমাকে এমন দুঃখে থাকতে দেখে কষ্ট পাচ্ছে। প্লিজ আভা, বোঝার চেষ্টা করো, আমরা পারি না সুন্দর একটা সংসার সাজাতে? অত্র আভার হাত ধরে কথাগুলো বলল। তুমি কেন বুঝছো না অত্র? আমার পক্ষে রাজ্য ছাড়া অন্য কাউকে ভালোবাসা সম্ভব না। তুমি তো আমার সবচেয়ে ভালো বন্ধু, তুমি কেন এমন করছো অত্র? তুমি বলে দাও, একটু আগে যা বলেছ সব মিথ্যা। সব সত্যি আভা, আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি, আমি চাই আমাদের সম্পর্কটা আগে বাড়ুক। এটা বলেই অত্র আভাকে জড়িয়ে ধরল। আমার হৃৎস্পন্দন শোনো আভা, শুধু একটা ধ্বনিই শুনতে পাবে, ভালোবাসি আভা, ভালোবাসি। অত্রর এমন কাণ্ড দেখে আভার রাগ চরমে পৌঁছালো। অত্রকে ধাক্কা দিয়ে ঠাস করে একটা চর দিয়ে বসল আভা। তোমাকে আমি বিশ্বাস করেছিলাম অত্র, আর তুমিই কিনা নিজের আসল রূপ দেখিয়ে দিলে। আমরা কি ভালো বন্ধু হয়ে সারাটি জীবন কাটাতে পারতাম না অত্র? আর তুমি ভালোবাসা বলতে কি বুঝাতে চাইছো? ফিজিক্যাল রিলেশনকে? কি বলছো কি এসব? চুপ করো প্লিজ, আমার পবিত্র ভালোবাসাকে এভাবে ছোট করো না আভা। ও এখন শুনতে খারাপ লাগছে, সত্য কথা সব সময়তে তোই লাগে, আগেই বলতে পারতে যে তোমার বন্ধুত্ব নয় বরং শরীর চাই। আভা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি সব বলছো? প্লিজ চুপ করো। কেন চুপ করব? আজ তোমার মুখোশ খুলে গেছে, আমি আর তোমাকে বিশ্বাস করি না, তুমি একটা লম্পট চরিত্রহীন। অত্র চুপচাপ শান্ত দৃষ্টিতে আভার দিকে তাকিয়ে আছে। আভার রাগে দুঃখে সারা শরীর কাঁপছে। ওকে, আজ থেকে তোমার সাথে বন্ধুত্বর সম্পর্কও আমি শেষ করে দিলাম। আমি তোমাকে ঘৃণা, এটা বলার সাথে সাথেই অত্র আভার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। অত্র আভার দুহাত শক্ত করে ধরে আভার ঠোঁটে ডিপলি কিস করে যাচ্ছে। আভা একটুও নড়তে পারছে না। 5 মিনিট পর অত্র আভাকে ছেড়ে দেয়, সাথে সাথে আভা অত্রের গালে ঠাস ঠাস করে চর বসিয়ে দেয়। চর খেয়ে অত্রের কোনো পরিবর্তন হলো না, বরং আরও রেগে চিল্লিয়ে বলল, তুমি আমাকে মারো আর যাই করো, ভালোবাসি তোমাকে। তাই আজ তোমাকে আমার করেই ছাড়ব, সেটা আপোষে হোক বা জোর করে হোক। বলেই আভার হাত ধরে বিছানায় ফেলে দিল।
দেখো অত্র সবকিছুর একটা লিমিট থাকে, পাগল হয়ে গেছো তুমি। আমাকে যেতে দাও, আমি আদ্রিতার কাছে যাব। তোমার মাথা ঠিক নেই। রাগে তুমি জ্ঞান শূন্য হয়ে গেছো। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, যেকোনো মূল্যে আমার তোমাকে চাই। এখনো সময় আছে আভা, তুমি আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করে আমাকে আই লাভ ইউ বলো, না হলে জোর করেই স্বামীর অধিকার বুঝে নিব। দেখো অত্র জোর করে কখনো ভালোবাসা হয় না। ভালোবাসা আসে মন থেকে, আর সেই ভালোবাসা আমার রাজ্যর জন্য ফিল হয়। যদি বলো বন্ধু হিসেবে ভালোবাসার কথা, তবে বলবো হ্যাঁ অত্র, বন্ধু হিসেবে আমি তোমাকে খুব ভালোবাসি। আভা, তুমি আমাকে হাসালে। তুমি জানো না, একটা ছেলে আর একটা মেয়ে কখনো বন্ধু হতে পারে না। আর তুমি আমার বিয়ে করা বউ, তাই তুমি মানো বা নাই মানো আমিই তোমার স্বামী। আর স্বামী হিসাবে তোমার উপর আমার সব রকমের অধিকার আছে। আমি আমার স্বামী অধিকার চাই আজই বলেই অত্র আভাকে বিছানার সাথে চেপে ধরে আভার বুকের উপর থেকে এক টানে ওড়না সরিয়ে ফেলে। অত্র, আমি তোমাকে কখনো ক্ষমা করব না, ছাড়ো আমাকে ভালো হচ্ছে না কিন্তু বলে অত্রকে ধাক্কা দিতে থাকলো, কিন্তু অত্র আভার উপর থেকে এক চুলও নড়ল না। আভার খুব কান্না পাচ্ছে, তারপর আভা মা বাঁচাও বলে জোরে একটা চিৎকার দিতেই অত্র আভার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। আভার শত বাধা দেওয়া সত্ত্বেও অত্র আভার কোনো কথা শুনল না, শেষমেশ স্বামিত্বের অধিকার ফলিয়েই ফেলল। ভোর 4টা, আভা ফুপিয়ে কেঁদেই চলছে। আভার কান্না শুনে অত্র বলে, আভা এবার কান্না বন্ধ করো, আমি ভুল কিছু করিনি। তোমাকে অনেক ভালোবাসি, তাই তোমাকে নিজের করে পাওয়ার জন্য এসব করেছি, যাতে তুমি আমাকে কখনো ছেড়ে না যাও। আজ আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক পূর্ণতা পেয়েছে, এবার আমার বুকে এসো আর ঘুমিয়ে পড়ো। এটা বলে অত্র আভাকে হাত ধরে টান দেয়। খবরদার বলছি, ছবি না আমাকে, আর কিসের স্বামী স্ত্রীর সম্পর্কের কথা বলছিস? যেখানে স্ত্রীর অনুমতি ছাড়া তাকে টাচ করা নিষেধ, সেখানে তুই। ছি অত্র, তোর মুখ দেখতেও আমার ঘৃণা হচ্ছে। একজন ধর্ষক আর তোমার মধ্যে কোনো তফাতে নেই। আভা, কি বলছো এসব? আমি তোমাকে ভালোবাসি, তাই তোমাকে নিজের করে পাওয়ার জন্য এসব করেছি। যদি সত্যি তুই আমাকে ভালোবাসতি, তাহলে আমার ইচ্ছের বিরুদ্ধে এসব করতি না, আমার ইচ্ছের মূল্য দিতি, আর কারো ইচ্ছে বিরুদ্ধে তার সাথে এসব করা ধর্ষণের সমান। সকাল হলেই আমি এ বাসা ছেড়ে চলে যাব, কারণ তোর মতো একটা জঘন্য লোকের সাথে একই বাসায় থাকা আমার পক্ষে সম্ভব নয়। সত্যি তুমি আমাকে মেনে নেবে না? কখনো না। কান খুলে শুনে নে, আগে আমি তোকে বন্ধু হিসাবে ভালোবাসতাম, কিন্তু এখন শুধুই ঘৃণা করি। তোর মুখ দেখার থেকে মরে যাও অনেক ভালো। ওকে, তোমাকে আমার মুখ দেখতে হবে না, আর মরতেও হবে না। আজ থেকে তুমিই আর আমার মুখ দেখবে না। তোমার যদি মনে হয় অন্যায় আমি করেছি, তাই শাস্তিটাও আমারই প্রাপ্য। এটা বলে অত্র ফ্রেশ হয়ে গাড়ির চাবি নিয়ে কাউকে কিছু না বলেই বাসা থেকে বের হয়ে যায়। অত্র চলে যাওয়ার কিছুক্ষণ পরে আভা উঠে ওয়াশরুমে চলে যায়, তারপর শাওয়ার ছেড়ে দিয়ে নিচে বসে কান্না করতে করতে ভাবতে থাকে, কেন বারবার তার সাথে এমন হয়। প্রথমে যাকে ভালোবাসল সে তাকে ভুল বুঝে দুনিয়া ছেড়ে চলে গেল, আর যাকে সবচেয়ে কাছের বন্ধু ভেবে নতুন করে বাঁচতে চাইল, সেও তার সাথে এরকম একটা কাজ করল। তার বিশ্বাস ভরসা সব ভেঙে দিল। কিছুক্ষণ এভাবে থাকার পর আভা চেঞ্জ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে বেকনিতে গিয়ে দাঁড়ায়, কিন্তু কোথাও সে শান্তি পাচ্ছে না। তার শুধু বারবার মনে হচ্ছে অত্র কিভাবে তার সাথে এসব করতে পারল। এসব ভাবতে ভাবতে অনেকটা বেলা হয়ে যায়। এত বেলা হয়ে গেছে, তবুও অত্র আর আভা নিচে নামছে না দেখে অত্রের মা ওদের ডাকতে উপরে আসে। আভা, অত্র, তোরা কোথায়? তাড়াতাড়ি খেতে আয়। রুমে ঢুকে কাউকে না দেখতে পেয়ে অত্রের মা অবাক হয়, তারপর বেকনিতে গিয়ে দেখে আভা দাঁড়িয়ে আছে। কি রে, কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছিস না? অত্রের মায়ের ডাকে আভা চমকে উঠে পেছনে তাকায়। কি রে, এভাবে তাকিয়ে আছিস কেন? আর তোর চোখ মুখ এমন লাগছে কেন? আর অত্র কোথাও? ওকে রুমে দেখছি না যে।
অত্রের মা এসে আভাকে বলল, অত্র কোথায়, ওকে দেখছি না যে। অত্রের মায়ের প্রশ্ন শুনে আভা কি বলবে কিছুই বুঝতে পারছে না। আভা ভাবতে ভাবতেই অত্রের মা আবার প্রশ্ন করে, কি রে, চুপ করে আছিস কেন? আসলে মা, আপনার ছেলে সকালে উঠে কোথায় যেন গেছে, আমাকে কিছু বলে যায়নি। কি বলিস, ও তো কখনো এরকম করে না, আর যত ইম্পর্ট্যান্ট কাজে থাকুক না কেন ও ঠিকই আমাকে বলে যায়। আচ্ছা ঠিক আছে, তুই খেতে আয়। অত্র আসলে জিজ্ঞেস করা যাবে যে কোথায় গিয়েছিল? এটা বলে অত্রের মা নিচে চলে যায়। খাবার টেবিলে বসে আভার গলা দিয়ে খাবারই নামছে না, তবুও কোনো মতে অল্প একটু খেয়ে উপরে চলে আসে। আভা কিছুতেই নিজের মনকে শান্ত করতে পারছে না, অত্র কেন ওর সাথে এমন করল। এদিকে সারাদিন চলে গিয়ে রাত হয়ে যায়, তবুও অত্র বাসায় ফিরে না। অত্রর মা এসে আভাবে বলে, মা, অত্র তোকে ফোন করেছিল নাকি? ও তো সারাদিন বাসায় ফিরল না, কল দিচ্ছি ফোন বন্ধ বলছে। আমার খুব চিন্তা হচ্ছে রে, ওর কোনো সমস্যা হয়নি তো? মায়ের কথা শুনে প্রথমে আমার এটা নিয়ে কোনো মাথা ব্যথা না থাকলেও এখন বেশ চিন্তা হচ্ছে। আমি কোনো রকম মাকে বুঝিয়ে সুঝিয়ে ঘুমাতে পাঠালাম, আর আমি সারারাত একটুও ঘুমাতে পারলাম না। এখন শুধু অত্রের কথা মনে পড়ছে। আসলেও তো এভাবে নিজের জিদ ধরে রেখে অত্রের জীবন নষ্ট করার কোনো অধিকার নেই, আমার নেই। আমি অত্রের বিয়ে করা বউ। আর বিয়ে হলো একটা পবিত্র বন্ধন, যেটা আল্লাহ নিজে তৈরি করে দিয়েছেন, তাই সে চাইলে এই পবিত্র সম্পর্কে অস্বীকার করতে পারে না। আর আমার উপর অত্রর সব অধিকারই রয়েছে। সকাল হয়ে গেল, এখনো অত্র বাসায় ফেরেনি। এখন আমার নিজেরই অনুশোচনা হচ্ছে, আর একটা হারানোর ভয় আমাকে তাড়া করে বেড়াচ্ছে। আমার নিজের ভুলের জন্য আমি রাজ্যকে হারিয়েছিলাম, এখন এই ভুলের জন্য অত্র আমার জীবন থেকে হারিয়ে যাবে না তো? না, এটা কিছুতেই হতে পারে না। আমার আগের ভুলটা শুধরানোর সুযোগ আমি পাইনি, কিন্তু আমার এই ভুলটা আমি ঠিকই শুধরে নিব, যেভাবে হোক অত্রকে আমি ফিরে আনবই। আমার মনের কোথাও একখানে আমি অত্রর জন্য ভালোবাসা অনুভব করতে পারছি। অত্র ঠিকই বলেছিল, সবার জীবনের প্রথম ভালোবাসা অনেকাংশে পূর্ণতা পায় না, কিন্তু শেষ ভালোবাসা সারা জীবন রয়ে যায়। আমিও শেষবারের মতো অত্রকে ভালোবাসতে চাই। এদিকে বাসার সবাই চিন্তিত, সবাই অত্রকে একের পর এক ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু অত্রের নাম্বার বন্ধ। অন্যদিকে আভার করুণ অবস্থা, সে অত্রকে ছাড়া কিচ্ছু ভাবতে পারছে না। বারবার শুধু অত্রের সঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে পড়ছে। আর সে এটাও বুঝতে পারছে অত্রকে ছাড়া এক মুহূর্ত থাকা তার পক্ষে সম্ভব না। তাই সে কান্না করছে আর বলছে, প্লিজ অত্র, একটা বার আমার কাছে ফিরে এসো, আমি কথা দিচ্ছি আমি তোমার সব কথা রাখব। এভাবে 3 দিন পার হয়ে যায়, তবু অত্রের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। হঠাৎ দুপুরের দিকে আভার ফোনে একটা অননোন নাম্বার থেকে কল আসে। আভা কলটা রিসিভ করতেই ওপাশ থেকে কেউ বলে ওঠে, হ্যালো, আপনি কি আভা বলছেন? জি, আপনি কে? আপনি আমাকে চিনবেন না, আমি অত্রের বন্ধু শুভ বলছি, আদ্রিতার কাছ থেকে আপনার নাম্বারটা নিলাম। আসলে ভাবি অত্র। কি হয়েছে অত্রের? কোথায় আছে ও? ও ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? আরে ভাবি, এত ভয় পাবেন না, ওর কিছু হয়নি। আপনাদের বাসা থেকে কিছুটা দূরে যে এতিমখানাটা আছে, অত্র ওখানেই আছে। আমাদের কারো কথা শুনছে না, তাই প্লিজ আপনি আসুন। ওকে, আমি এক্ষুনি আসছি। ফোনটা কেটে দিয়েই আভা বাসা থেকে বের হয়ে যায়, তারপর একটা ট্যাক্সি নিয়ে ওই এতিমখানায় চলে যায়। গিয়ে দেখে সেখানে কোনো মিলাদের আয়োজন করা হয়েছে, কিন্তু কিসের মিলাদ সেটা বুঝতে পারছে না। হঠাৎ এতিমখানার একটা গাছের নিচে আভা অত্রকে দেখে ছুটে গিয়ে অত্রের সামন দাঁড়িয়ে হাঁপাতে থাকে। হঠাৎ কেউ সামনে এসে দাঁড়াতেই অত্র মুখ তুলে তাকায়, কিন্তু আভাকে দেখে আবার মুখটা নামিয়ে নেয়।
তুমি এখানে আর বাসার সবাই তোমার জন্য কত টেনশন করছে জানো? আমার মতো একটা চরিত্রহীনের জন্য এত টেনশন করার কি আছে? আর তুমি এখানে এসেছো কেন? এত কথা না বলে এখন চলো আমার সাথে, বাসায় সবাই তোমার জন্য টেনশন করছে। না, আমি বাসায় যাব না। আমি চাই না আমার মুখ দেখে কেউ মরে যাক বা বাসা ছেড়ে চলে যাক। দেখো, এত কথা শুনতে চাইনি, যেটা বলেছি সেটা করো, চলো আমার সাথে বলেই আভা অত্রর হাত ধরে টানতে থাকে। এমন সময় একটা হুজুর এসে অত্রকে বলল, চলুন, মিলাদের সব ব্যবস্থা হয়ে গেছে, এবার মিলাদ শুরু হবে, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। আচ্ছা চলুন, এটা বলে অত্র ওই লোকটার সাথে চলে গেল। আভাও অত্রের পিছে পিছে গিয়ে মিলাদে বসা লোকদের থেকে একটু দূরে দাঁড়ালো। মিলাদে বসে হুজুরটা অত্রকে জিজ্ঞেস করল, মিলাদটা কার নামে হবে? রাজ্য। দূর থেকে নামটা শুনেই আভা চমকে ওঠে আর ভাবে, অত্র রাজ্যের জন্য মিলাদ কেন দিচ্ছে? মিলাদ শেষ হলে অত্র আবার সেই গাছের কাছে গিয়ে বসে। আভা গিয়ে জিজ্ঞেস করে, তুমি রাজ্যের নামে মিলাদ কেন দিলে? আজ রাজ্যের মৃত্যু বার্ষিকী, কেন তোমার মনে নেই? তুমিই তো আমাকে বলেছিলে। অত্রের উত্তর শুনে আভা থমকে যায়। আজ রাজ্যের মৃত্যু বার্ষিকী, অথচ অত্রর কথা ভেবে ভেবে আমি এটা কিভাবে ভুলে গেলাম? তুমি যাকে ভালোবেসেছিলে এখন সে তোমার অতীত, আর আমি তোমার বর্তমান। আমি চেয়েছিলাম তোমার অতীতের সকল কষ্ট দূর করে তোমার পাশে থেকে তোমায় নিয়ে সুন্দর একটা সংসার সাজিয়ে দিতে, অবশ্য তুমি এসব বুঝবে না, তাই এখান থেকে চলে যাও। আমি তো একা যাব বলে আসিনি, তোমাকে সাথে নিয়ে যাওয়ার জন্য এসেছি। মা তোমার জন্য টেনশন করে করে অসুস্থ হয়ে গেছে, তাই তাড়াতাড়ি বাসায় চলো। কি, মা অসুস্থ? কোনো ছেলে যদি এতদিন ফোন বন্ধ করে নিখোঁজ হয়ে থাকে তাহলে তার মা অসুস্থ হবে না? এখন এত কথা না বলে তাড়াতাড়ি বাসায় চলো। আমি তোমাকে নিতে এসেছি, আমি চাই তুমি এখনই আমার সাথে বাড়ি ফিরে যাবে। আচ্ছা তুমি যাও, আমি আসছি। আসছি নয়, এখনই আমার সাথে যেতে হবে। আরে তুমি গাড়ির কাছে যাও, আমি চাবি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। তারপর ওরা ওখান থেকে সোজা বাসায় চলে আসে। অত্র আভা বাসায় ফিরতেই অত্রর মা দৌড়ে অত্রর কাছে এসে হাউমাউ করে কান্না শুরু করে দিল। কোথায় গিয়েছিলি বাবা, কাউকে কিছু না বলে? তুই জানিস কত চিন্তায় ছিলাম আমরা। তোর বাবা তো অসুস্থ প্রায়। আভা তো খাওয়া দাওয়া সব ছেড়েই দিয়েছে। মা, এই দেখো আমি ঠিক আছি। সরি মা, আর এমন করব না, তুমি কান্না থামাও প্লিজ। এই দেখো কান ধরছি। থাক, অনেক হয়েছে, খেয়েছিস? কেমন শুকিয়ে গেছে আমার ছেলেটা। আভা, মা তোরা টেবিলে গিয়ে বস, আমি তোদের খাবার দিচ্ছি। মা আপনিও বসুন, আমরা সকলে একসাথে বসে খাই। অনেক দিন পর আজ সবাই একসাথে খাবার খেলাম। আজ মনটা অনেক হালকা লাগছে। অবশেষে ভালোবেসে ফেলেছি অত্রকে। কিন্তু অত্রর কি হলো? সবার সাথে হেসে হেসে কথা বললেও আমার দিকে ফিরেও তাকাচ্ছে না কেন? ওকে একবার রুমে চলো, তারপর দেখছি। সবাই দুপুরের খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে আসে। অত্র রুমে আসতেই আভাও অত্রর পিছু পিছু রুমে চলে আসে। রুমে ঢুকেই আভা পিছন থেকে অত্রর হাত ধরে সামনে ঘুরিয়ে অত্রের কলার ধরে বলে, এই সমস্যা কি তোমার? আমাকে ইগনোর করছো মনে হচ্ছে। দেখি আভা, ছাড়ো আমাকে, আমি ফ্রেশ হতে যাব। না, আগে বলো আমার উপর রেগে আছো? আভা, সেদিনের ভুলের জন্য সরি। আমার তখন এমন করা উচিত হয়নি। একটু বেশিই অধিকার দেখিয়ে ফেলেছিলাম। আসলে অধিকার শুধু তার উপরই দেখানো যায় যে আপন মনে করে। যাই হোক, আমার এই ভুলের জন্য তুমি প্লিজ এই বাসা ছেড়ে যেও না।
কারণ বাবা মা তোমাকে নিজের মেয়ের মতো মনে করে, তাই তুমি যদি এভাবে বাসা ছেড়ে চলে যাও তাহলে তারা খুব কষ্ট পাবে। আমি যতই খারাপ হই আমার বাবা মা কিন্তু খারাপ নয়, তাই অন্তত তাদের কথা ভেবে এখানেই থেকে যাও। আমি কথা দিচ্ছি এখন থেকে আমি আর কখনো তোমাকে বিরক্ত করতে আসব না। কথাগুলো বলেই আভাকে সরিয়ে দিয়ে অত্র ওয়াশরুমে চলে গেল। অত্রের এমন ব্যবহারে আভা তো আকাশ থেকে পড়ল। আভা একটা মুচকি হেসে বলল, বুঝেছি আমার বোরটা আমার উপর অভিমান করেছে। ওকে দোষ যখন আমি করেছি তাহলে অভিমানটাও আমিই ভাঙাব। অত্র ফ্রেশ হয়ে এসেই শুয়ে পড়ল। আভা ফ্রেশ হয়ে এসে দেখে অত্র কপালে হাত দিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে। এটা দেখে আভার মাথায় একটু দুষ্টু বুদ্ধি খেলে গেল। সে গিয়ে টুপ করে অত্রের বুকের উপর শুয়ে পড়ল। এই কি করছো? আমি অত্র তোমার বিছানা না, সরো আমার উপর থেকে। কেন? সেদিন তো বলছিলে আভা এখন আমার বুকে এসে শুয়ে ঘুমিয়ে পড়ো। সেদিনের ভুলের জন্য তো আপনার কাছে হাজারবার ক্ষমা চেয়েছি, এখন কি আপনার পা ধরে ক্ষমা চাইতে হবে? পা ধরে ক্ষমা চাইতে হবে না, আপাতত একটু আদর করে দিলেই চলবে। কি? অত্র অবাক হয়ে আভার দিকে তাকিয়ে আছে, আর আভা এই ফাঁকে অত্রের ঠোঁটে একটা চুমো দিয়েই দৌড়ে আদ্রিতার রুমে চলে গেল। এদিকে অত্রর মাথায় কিছুই ঢুকছে না। সে শুধু ভাবছে আভার হলোটা কি? সেদিনের ঘটনায় মানসিক আঘাত পয়ে আভা পাগল টাগল হয়ে গেল নাকি? কি সব উল্টো পাল্টা কাজ করছে? আবার লজ্জা পেয়ে কোথায় চলে গেল? এসব ভাবতে ভাবতে অত্র ঘুমিয়ে পড়ে। আভা আর অত্রের সামনে আসেনি। পরের দিন সকালে অফিস যাওয়ার আগেও অত্র আভাকে দেখতে পেল না। কি ব্যাপার? কাল রাতে একটা চুমো দিয়ে মেয়েটা কি অদৃশ্য হয়ে গেল নাকি? এসব ভাবতে ভাবতে অত্র অফিসে চলে যায়। অন্যদিকে আভা আদ্রিতার সাহায্য নিয়ে ওদের বাসার ছাদ ঠিক অত্রের মতো করে সাজায়। আজ আভা তার মনের কথা বলবে। অত্রকে সে আর কিছুতেই নিজের থেকে দূরে রাখবে না। এভাবে সারাদিন কেটে যায়। রাতে খাওয়ার টেবিলে অত্র আভাকে দেখতে পেল না। জিজ্ঞেস করতেই আদ্রিতা বলে, ভাবি আগেই খেয়ে নিয়েছে। তারপর আর কেউ কোনো কথা বলেনি। খাওয়া শেষ করে যে যার মতো নিজেদের রুমে চলে যায়। যাওয়ার সময় অত্র আদ্রিতাকে ডেকে বলে, তোর ভাবিকে যেয়ে বল আমি তার জন্য রুমে অপেক্ষা করছি। কেন? বউকে ছাড়া ভালো লাগছে না নাকি? মার খাবি, যা বলছি তাই কর গিয়ে। অত্র আভার জন্য অপেক্ষা করছে, কিন্তু তার আসার কোনো নামগন্ধ নেই। একটু পর আদ্রিতা দৌড়ে এসে বলে, ভাইয়া ভাবির কি যেন হয়েছে, তুই তাড়াতাড়ি চল। কি বলছিস তুই? আভা কোথায়? ভাইয়া ভাবি ছাদে আছে। আর 1 মিনিটও না দাঁড়িয়ে অত্র ছাদে ছুটে যায়। ছাদে গিয়ে আভাকে দেখে তো অত্র হা হয়ে যায়। এ কাকে দেখছে সে? লাল টুকটুকে শাড়ি পরে, ঠোঁটে লাল লিপস্টিক, চোখে হালকা কাজল, খোলা চুলে আভাকে একদম পরীর মতো লাগছে। চারিদিকে তাকিয়ে দেখল সেদিনের মতো খুব সুন্দর করে ছাদটা সাজানো হয়েছে। অত্রের সামনে এসে আভা বলে, ভালোবাসি অত্র। হ্যাঁ সত্যি ভালোবাসি তোমাকে। তোমাকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না। তুমি সেদিন আমার থেকে দূরে না গেলে হয়তো কখনোই আমি এটা বুঝতে পারতাম না। বন্ধুত্বের মধ্য দিয়ে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি বুঝতেই পারিনি। অত্র আমিও ওই চাঁদটার মতো হাজারো অভিমানে তোমার বুকে মুখ লুকাতে চাই, তোমার অন্ধকার মনের আকাশটা আলোকিত করতে চাই। দেবে কি আমাকে সেই সুযোগ? হবে কি আমার শেষ ভালোবাসা? এবার অত্র আর আভার উপর অভিমান করে থাকতে পারল না। একটানে আভাকে নিজের বুকে টেনে নিয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলল, সেই সুযোগ তো তোমাকে কবেই দিয়ে দিয়েছি, কবেই তো শেষ ভালোবাসা হিসেবে মেনে নিয়েছি আমার পরিটাকে। কিন্তু আজ আমাদের বৈবাহিক সম্পর্কটা পূর্ণতা পেল।
শুধু এই জন্মে নয়ের পরে যদি শত জন্মেও থাকে তবে সেখানেও তুমিই হবে আমার শেষ ভালোবাসা। এটা বলে অত্র আভাকে পাজা কোলে নিয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। আভা লজ্জা মাথা মুখে অত্রর দিকে তাকিয়ে আছে। তো আজ তাহলে আমাদের দ্বিতীয় বাসরটা করেই ফেলি কি বলো? আভার দিকে তাকিয়ে চোখ মেরে মুচকি হাসি দিয়ে, তবে একটা সমস্যা আছে। কি সমস্যা? রুমে গিয়ে আগে ফুলদানিটা সরিয়ে রাখতে হবে। কেন? কারণ তোমার ওই নরম হাতের চড় থাপ্পড় সহ্য করতে পারবো, কিন্তু ফুলদানির বাড়ি সহ্য করা ইম্পসিবল। কি বললে তুমি? এটা বলেই আভা অত্রের বুকে কয়টা কিল ঘুষি দিয়েই আবার অত্রের বুকে লজ্জায় মুখ লুকালো। আর এভাবেই শত মান অভিমানের পরে পূর্ণতা পেল তাদের শেষ ভালোবাসা। সমাপ্ত।